অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী ভারত পলাতক শিলং সালাউদ্দিন তাকে গ্রেফতার করা হয়েছে। একটা ভয়ঙ্কর বক্তব্য দিয়েছে। আমাদের সংবিধান বিশেষজ্ঞ বিএনপি দলীয় সংসদ সদস্য এবং বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী, বলতে গেলে বিএনপির গোপন হাঁড়িটি সংসদের হাঁটি ভেঙে দিয়েছেন গতকাল। তিনি বিএনপির এমন ক্ষতি করেছেন যেই ক্ষতি অনেক দিন থেকে কোনো সংসদ সদস্য কোনো বিএনপি নেতা করতে পারেননি। অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি গ্রেপ্তার হয়েছেন। অবশ্য তিনি বলাটা উচিত কিনা, তবুও সম্মান দেখানো উচিত। পুলিশ যে ইচ্ছা করলে পারে সেটা এবার প্রমাণ হলো। যেমন আমাদের সালাউদ্দিন সাহেব হাটের মধ্যে হাড়ি ভাঙছে ঠিকই, কিন্তু সত্যটা তো বলছে। জাতির সাথে মিথ্যা কথা বলছে, এটা আবার সংসদে দাঁড়ায় বলতেছে, কারণ সংসদে তো মিথ্যা কথা উনি বলে না। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব সংসদে মিথ্যা কথা বলে না, যার জন্য ওপেন কইরা দিছে। খেলা যে চলছে কোন লেভেলে, একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এবং যে ঘোষণাটি দিয়েছেন এবং যা তিনি করতেছেন, দেশের জন্য কাজ করতেছেন। কি এমন কাজ করলেন আজকের ভিডিওটা আপনাদেরকে জানাবো, এবং সেই সাথে খেলা যে কোন লেভেলে জামাত চালাচ্ছে এটা আসলে বোঝা বড় মুশকিল। আজকে এমন একটা ঘোষণা জামাত ইসলাম দিয়েছে, সেই ব্যাপারেও আপনাদেরকে একটু আপডেট জানাবো। বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্ব করায় এবার অন্তর্বর্তী সরকারের এই সাবেক পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান সে হাতে নাতে ধরা পড়েছে। প্রিয় দর্শক, এবার হাটে হাড়ি ভেঙে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। 5ই আগস্টের পর তিনি যখন ভারত থেকে বাংলাদেশে এলেন, প্রত্যেকটা স্তর থেকে জনগণ বলতে শুরু করলেন তিনি আসলে ভারতের পারপার সাফ করার জন্য বাংলাদেশে এসেছেন। এমনকি ভারত তাকে ট্রেনিং দিয়েছে যেন তিনি বাংলাদেশে এসে ভারতের দেখভাল করতে পারেন বা ভারতের স্বার্থ নিয়ে কাজ করতে পারেন। প্রিয় দর্শক, একটি নির্বাচন হয়ে গেল এবং সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করলো। এই সরকার গঠনের পর প্রায় 2.5 মাস হতে চললো। এই 2.5 মাস পরে এসে জনাব সালাউদ্দিন আহমেদ বিএনপির এমন একটা ক্ষতি করে ফেললেন, যেই ক্ষতিটা বিএনপি আদৌ পোষাতে পারবে কিনা সেইটা নিয়ে সন্দেহ পোষণ করছেন বিভিন্ন বিশ্লেষক। একজন বিশ্লেষক তো বলেই ফেলেছেন যে বিএনপির যত নেতাকর্মী আছে তারা যদি চেষ্টাও করে, তবে সালাউদ্দিন আহমেদ যেই ক্ষতিটা করে ফেলেছেন সংসদে দাঁড়িয়ে, সেই ক্ষতিটা তাদের সকল নেতাকর্মী মিলেও করতে পারবে না। তো প্রিয় দর্শক, এখন প্রশ্ন হচ্ছে জনাব সালাউদ্দিন আহমেদ এত বিচক্ষণ একজন নেতা হওয়া সত্ত্বেও কিভাবে বিএনপির এত বড় একটি ক্ষতি করেছে। আর এই মুহূর্তে এসে বিএনপির ক্ষতি করা মানে দেশেরও কিছুটা ক্ষতি করা, কেননা বিএনপি এই মুহূর্তে সরকারে রয়েছে। তো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, এবং এই ক্ষতিটার কারণে জামাত এবং এনসিপি জোট ঠিক কতটা উপকৃত হতে চলেছে দর্শক সেটিও জানতে পারবেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না, এই ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আমাদের সংবিধান বিশেষজ্ঞ বিএনপি দলীয় সংসদ সদস্য এবং বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের কিছু বক্তব্য, কিছু কথা। তো সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব জ্ঞাপনের জন্য আলোচনায় অংশ নিয়ে সালাউদ্দিন আহমেদ গতকাল যেসব কথা বলেছেন তা আবার বাংলাদেশের রাজনীতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে, এবং তিনি বলতে গেলে বিএনপির গোপন হাঁড়িটি সংসদের হাঁটি ভেঙে দিয়েছেন গতকাল। আর তাতে করে বিশ্লেষকরা মনে করছেন তিনি বিএনপির এমন ক্ষতি করেছেন যেই ক্ষতি অনেক দিন থেকে কোনো সংসদ সদস্য কোনো বিএনপি নেতা করতে পারেননি। ভয়াবহ কিছু বক্তব্য তিনি গতকাল সংসদে দিয়েছেন, যা সরাসরি বিএনপির দলটির নীতি, আদর্শ, পলিসির সব কিছু বিপরীতে, এবং তাতে করে বিএনপির জুলাই অভ্যুত্থানের সঙ্গে যে একটি সাংঘর্ষিক অবস্থা সেটি আনুষ্ঠানিকভাবে ফুটে উঠেছে, এবং সেই সাংঘর্ষিক অবস্থার বুকে তিনি গতকাল একটি সিল মেরে সেটিকে বৈধতা দিয়েছেন। এতদিন অনানুষ্ঠানিকভাবে আমরা বলতাম, শুনতাম যে বিএনপি জুলাই অভ্যুত্থানের পক্ষে নেই, যদিও দলটি দাবি করছিল যে তারা জুলাইয়ের অন্যতম স্টেক হোল্ডার। তাদের মধ্যে কেউ কেউ আগ বাড়িয়ে এটিও বলবার চেষ্টা করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড, যদিও তাতে তারেক রহমান লজ্জা পেয়েছেন, তিনি কখনো এটি বলেননি, বাট তার চেলাপেলারা, চেলা চামুন্ডারা এটি বলবার চেষ্টা করেছেন। তো যেটি বলছিলাম প্রিয় দর্শক শ্রোতা, গতকালকের সালাউদ্দিন আহমেদের এই সিল মোহরে এটি প্রমাণ হয়ে গেল জুলাই অভ্যুত্থান বিষয়ে বিএনপির দ্বিচারিতা, দ্বৈত অবস্থান, এবং
জুলাই অভ্যুত্থানের সঙ্গে, জুলাই সনদের সঙ্গে বিএনপি কিভাবে বিশ্বাসঘাতকতা করেছে সেই বিষয়টি সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। এটির জন্য আর আমাদের কোনো রেফারেন্স দরকার হবে না। সালাউদ্দিন আহমেদের গতকালকে বক্তব্য রেফারেন্স হিসেবে কাজ করবে আগামী বহুদিন, সেটি যথেষ্ট। তো প্রিয় দর্শক শ্রোতা, তিনি গতকাল যা যা বলেছিলেন অংশবিশেষ আপনাদের সঙ্গে শেয়ার করব, তারপর সেগুলো নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ থাকবে। এই এপিসোডটি অত্যন্ত ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই সবাইকে অনুরোধ করব দয়া করে শেষ অবধি সঙ্গে থাকবার জন্য। শুরু করছি দেরি না করে। তার বক্তব্যের হাইলাইটস: সংস্কারের বাহানায় যদি নির্বাচন হতে না দেয় সেজন্য আপোষ করে জুলাই সনদে সই করেছে স্বরাষ্ট্রমন্ত্রী। তার এই বক্তব্যের ফটোকার্ড সব দৈনিকে, সব গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আবার বলছি লাইনগুলো: সংস্কারের বাহানায় যদি নির্বাচন হতে না দেয় সেজন্য আপোষ করে সনদে সই করেছি। খুব পরিষ্কার ভাষায় কথা বলেছেন, যেটিকে আমরা বলি ক্যাটাগরিক্যাল টার্ম, সুস্পষ্ট, কোনো দ্বিধা, দ্বন্দ্ব, অ্যাম্বিগিউটি, দ্ব্যর্থবোধকতা কোনো কিছু নেই, সোজা সাপটা কথা। আচ্ছা, তো এই আলোচনায় একটু পরে যাচ্ছি, এই কথাগুলোর বিশ্লেষণ করব। তার আগে আরও কিছু বিষয়ে কথা বলেছেন যেগুলো নতুন করে আলোচনা, সমালোচনা, বিতর্ক উস্কে দিয়েছে এবং বারবার আবারও বিএনপির দ্বিচারিতা ফুটে উঠেছে তার বক্তব্যে। জানি না দল হিসেবে বিএনপি তার এই বক্তব্য গতকালকের এন্ডোর্স করবে কিনা বা করছে কিনা। যদি করে তাহলে এটি বিএনপির আত্মঘাতী সিদ্ধান্ত, কিংবা কিছুই না বলে যদি চুপ করে থাকে দলটি, সেটি আরও বেশি আত্মঘাতী এবং বিধ্বংসী দলটির জন্য। সালাউদ্দিন আহমেদ যথেষ্ট বিএনপিকে পথে বসাবার জন্য। নিজের কথার বিরোধিতা নিজেই করছেন, নিজের জালে নিজেই আটকা পড়ছেন। কেন? স্বার্থ উদ্ধারের জন্য। কারণ যদি নির্বাচন না হয়, আচ্ছা, তার মানে বিএনপির একটি আকাঙ্ক্ষা ছিল শুধু একটি নির্বাচন, যেন তেনভাবে একটি নির্বাচন। সংস্কার তারা চায়নি, সংস্কার তাদের দরকারও নেই। বিএনপি, আওয়ামী লীগের মতো দলগুলো সংস্কার চায় না, কারণ সংস্কার হলে তারা তাদের হাত পা বাঁধা পড়ে যাবে, চুরি চামারি লুট তারা আর করতে পারবে না। অতীতে দুই দলই দেশ লুটেছে, কেউ কম লুটেছে, কেউ বেশি লুটেছে। দুই দলই চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে, বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু এই দেশের কোটি কোটি মানুষের উদ্দেশ্য ছিল না একটি নির্বাচন। এই দেশের মানুষের উদ্দেশ্য ছিল হাসিনা মুক্ত বাংলাদেশ, স্বৈরাচারী শাসন ব্যবস্থা মুক্ত বাংলাদেশ, আওয়ামী জুলুম মুক্ত বাংলাদেশ। তার মানে এই না যে এই হাসিনা মুক্ত হয়ে গেলে আমরা কাউকে যেন তেনভাবে এনে সরকারে বসিয়ে দেব। এই চুক্তিতে, এই ভরসায়, এই বিশ্বাসে, এই আকাঙ্ক্ষায় এই দেশের মানুষ 1400-র বেশি ছাত্র যুবা প্রাণ দেননি, 20-30 হাজার মানুষ অন্ধত্ব এবং বঙ্গত্ব বরণ করেননি। কে ক্ষমতায় আসবে সেটি আমাদের বড় বিষয় ছিল না। আমাদের বড় বিষয় ছিল, মূল কথা ছিল রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রযন্ত্র মেরামত করতে হবে। এটিতে ঘুরে ধরেছে, এটিতে মরিচা পড়েছে, এটি রাস্টেড হয়ে গেছে, এটিকে মরিচা মুক্ত করতে হবে, সংস্কার দরকার হবে। সাধারণ মানুষ, এই দেশের কোটি কোটি মানুষ আমরা সংস্কার চাই। কারণ কোন দল ক্ষমতায় আসলো, কতদিন ক্ষমতায় থাকতে পারলো, ক্ষমতাকে সুসংহত করে, ওতে আমাদের কিচ্ছু আসে যায় না। আমাদের নির্দিষ্ট কোনো যুবরাজকে, নির্দিষ্ট কোনো রাজাকে, নির্দিষ্ট কোনো রাজার ছেলেকে আমাদের দরকার নেই, কখনোই ছিল না। আমরা ভেবেছিলাম যে বিএনপির উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গিয়েছে, বিএনপি অতীতের ভুল থেকে শিক্ষা নেবে। আমরা সেটি দেখছি না, কারণ বিএনপি ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর এই ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেবার পেছনে সালাউদ্দিন আহমেদ অন্যতম প্রধান ভূমিকা পালন করছেন। তিনি বিএনপির মুখপত্র। কিভাবে জুলাইকে অস্বীকার করা যায়, জুলাই আন্দোলনকে ডিমেইন করা যায়, ছোট করা যায়, জুলাই যোদ্ধাদের ছোট করা যায়, সব বিষয়ে তিনি বিএনপির মুখপত্র। আর এই বিষয়গুলোতে মনে হয় যেন তিনি পিএইচডি করেছেন জুলাই বিরোধিতায়। সংসদ অধিবেশনের গতকালকের সেশনে এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি একটি বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যের সময় কয়েক মাত্রায় বৃদ্ধি করে করে পরে 32 মিনিট দীর্ঘ করা হয়েছে। তার এই 32 মিনিটের লম্বা বক্তৃতায় তিনি বাংলাদেশের রাজনীতিকে মোটামুটি একেবারে মানুষের চোখের সামনে তুলে ধরেছেন, কোনো কিছু বাকি রাখেন নাই। এখানে অনেকগুলো বিষয় তিনি পয়েন্ট আউট করেছেন। আমি তার বক্তব্যটা পুরা মনোযোগ দিয়ে শুনছিলাম এবং বর্তমান সময়ের যে সমস্যাগুলো, রাজনীতিতে যে অচল অবস্থা তৈরি হয়েছে, এই মূল জায়গায় তিনি অ্যাড্রেস করতে পেরেছেন। আর এই বক্তব্যের পরে আমার কাছে মনে হয়েছে সম্ভবত জাতীয় সংসদে এর আগে এরকম গোছালো, সাজানো এবং যুক্তি ভিত্তিক বক্তব্য আর কেউ দিতে পারেনি। আমি তার বক্তব্যগুলোকে পয়েন্ট আউট করার চেষ্টা করেছি, 17টা পয়েন্টে তিনি টাচ করার চেষ্টা করেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে, এই যে বক্তব্যগুলো দিয়েছেন, যে 17টা পয়েন্ট আউট করেছেন, প্রত্যেকটা পয়েন্ট আউটে গিয়ে তিনি সরকারি দলের অর্থাৎ বিএনপি দলের যে সমস্ত এমপি মন্ত্রীরা রয়েছেন তাদেরকে অ্যাড্রেস করে বক্তব্য দিয়েছেন। অর্থাৎ যুক্তি দিয়েছেন, প্রতিযুক্তি দিয়েছেন, কেন করতে হবে সেই যুক্তির পরিপ্রেক্ষিতে সরকারি দলের কে কি বক্তব্য দিয়েছে ওই বক্তব্যকে কোট আনকোট করে তিনি বক্তব্য দিয়েছেন। এরকম মেসুড বক্তব্য আমরা দীর্ঘদিন শুনি না। বেশ কিছুদিন ধরে বলা হচ্ছিল ছাত্রদল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একের পর এক ছাত্র শিবিরের উপরে যে হামলা করেছে, জুলাই যোদ্ধাদের উপরে হামলা করেছে, ডাকসু নেতৃবৃন্দের উপরে হামলা করেছে, সংসদ সদস্যদের উপরে হামলা করেছে বিএনপি দলীয় কর্মী বাহিনী, এই ব্যাপারে এনসিপি একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। সবাইয়ের কাছ থেকে মোটামুটি একটা সমালোচনা শুরু হয়ে গিয়েছিল যে দেখো জোটের নেতারা মার খাচ্ছে অথচ এনসিপি এ ব্যাপারে কোনো বিবৃতি দিচ্ছে না বা মুখ খুলছে না। আসলে উস্তাদের মায়ের শেষ রাত্রেই হয়।
উস্তাদ নাহিদ ইসলাম, তিনি এমন মারটা দিলেন শেষ রাত্রে এসে, যে মার দেবার পরে বিএনপির সংসদ সদস্যরা ইতিপূর্বে যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যে কোনো জবাব নাই। তিনি প্রথমেই ধরেছেন অর্থমন্ত্রীকে। অর্থমন্ত্রী বলেছেন যে আমরা এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দিলাম বা এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা রাজনৈতিক, এটা কোনো দলীয় নয়। নাহিদ ইসলাম তার বক্তব্যকে কোট আনকোট করে বলেছেন যে এইটা তিনি অসত্য কথা বলেছেন সংসদীয় ভাষা, যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ হয়েছে মূলত দলীয় ভিত্তিতে। কারণ এই ব্যক্তি যাকে নিয়োগ দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যাকে করা হয়েছে, এই ব্যক্তি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। এবার চিন্তা করেন পুরস্কার এটা। এবং বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে কোনো ব্যবসায়ী এইভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়নি। এবারই সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে একজন ব্যবসায়ীকে নিয়োগ দিয়েছে। এবং তিনি এটাও অ্যাড্রেস করেছেন যে কেন এখানে তাকে আনা হলো, এর পিছনে একটা কারণ আছে। কারণ এই সংসদে 11 জন এমপি আছে, মন্ত্রী আছে যারা ঋণ খেলাপি, এবং তাদের এই ঋণ খেলাপির পরিমাণটা খুব ছোট নয়। কারো 1100 কোটি টাকা, 1500 কোটি টাকা, 700 কোটি টাকা, 600 কোটি টাকা। এই যে ঋণ খেলাপিগুলোকে সংসদে এনেছে সরকার। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনিও তো ঋণ পুনঃতফসিলের কাহিনী সব জানেন, ওনার তো সব এগুলো জানা। তো এই রিশিডিউল করার জন্য, এই মেকানিজমের জন্য মূলত তাকে আনা হয়েছে। সরকার দলীয় যে সমস্ত ঋণ খেলাপি সদস্যগুলো আছে তাদের ঋণ যাতে আর কোনোদিন না পরিশোধ করতে হয় জনগণের টাকা, শুধু পুনঃতফসিল করে করে তিনি ক্লিন ইমেজ দিয়ে দিবেন। তিনি স্পষ্টভাবে জানতে চান অর্থমন্ত্রীর কাছে সরকার দলীয় সদস্যদের এই ঋণগুলো কবে ব্যাংক ফেরত পাবে, এর ব্যাপারে একটা নিশ্চয়তা চাই অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রীর এখানে আর কোনো ভাষা নাই, তিনি ভাষা হারিয়ে ফেলেছেন। কি জবাব দেবেন তিনি? এ তো সঠিক কথা বলেছেন। এরপরে তিনি রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ বক্তব্য দেওয়ার বিষয়ে এনেছেন। বিএনপির অনেক সংসদ সদস্য তারা রাষ্ট্রপতির ভাষণের বক্তব্যের পরে ধন্যবাদ দিতে গিয়ে শুধু ধন্যবাদই নয়, তারা আহ্লাদে গদগদ হয়ে গেছে। তিনি রাষ্ট্রপতির ব্যাপারটা বলেছেন যে এই রাষ্ট্রপতিকে এই সংসদে থাকার ন্যূনতম কোনো অধিকার নেই। কারণ এইভাবে অ্যাড্রেস করেছেন যে এই রাষ্ট্রপতি বেগম জিয়া, জিয়াউর রহমান এবং তারেক রহমান, এই তিনজনকে, বিশেষ করে বর্তমানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুর্নীতিবাজ প্রমাণ করার জন্য শেখ হাসিনা তাকে দুদকে এনেছিল, এবং প্রধানমন্ত্রীকে তিনি দুর্নীতিবাজ হিসেবে আখ্যা দিয়ে তাকে অত্যাচার নির্যাতন করেছেন। এ হচ্ছে সেই রাষ্ট্রপতি। বিএনপি এগুলো সব ভুলে গেছে। তাহলে যে রাষ্ট্রপতি বর্তমান সরকারি দলের প্রধানমন্ত্রীকে দুর্নীতিবাজ হিসেবে প্রতিষ্ঠিত করেছে, জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে রাজাকারের দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে, জিয়াউর রহমানের খেতাবকে কেড়ে নিয়েছে বিএনপি, সেই রাষ্ট্রপতিকে কেন তাদের এত ভালো লাগলো আমাদের বুঝে আসে না। তারা এই রাষ্ট্রপতিকে রেখে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এরপরে তিনি 72-এর সংবিধানের বিষয়ে বলেছেন। 72-এর সংবিধানের প্রেম হঠাৎ করে বিএনপির ভিতরে এত উতলে উঠলো কেন? অথচ এই 72-এর সংবিধানকে স্বয়ং মুক্তিযোদ্ধারা পর্যন্ত বিরোধিতা করেছে। এই 72-এর সংবিধানকে জিয়াউর রহমান বিরোধিতা করেছে। এই 72-এর সংবিধানকে ওই সময়ে 75 পরবর্তী যে সরকার এসেছিল তারা পর্যন্ত বিরোধিতা করেছে। 71 সালে যে যুদ্ধটা হয়েছে, এই যুদ্ধের পরবর্তী যে স্টেক হোল্ডার গুলো ছিল তারা পর্যন্ত এই 72-এর সংবিধানের বিরোধিতা করেছে। এই 72-এর সংবিধান তো মূলত একটি মুজিববাদী আদর্শের সংবিধান। এই সংবিধানের ভিতরে থেকেই, এই সংবিধানের কারণেই জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই সংবিধানের কারণেই আজকের প্রধানমন্ত্রীকে লন্ডনে চলে যেতে বাধ্য করা হয়েছিল। সেই সংবিধান, সেই 72-এর সংবিধান বিএনপির এখন এত ভালো লেগে গেল যে 72-এর সংবিধানের কারণে 17 বছর বিএনপিকে এবং অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে প্রচন্ড নির্যাতন সহ্য করতে হয়েছে। সেই সংবিধানের প্রতি বিএনপির কেন এখন এত প্রেম, এইটা আমাদের বুঝে আসছে না। মাননীয় স্পিকার নাহিদের ভাষা আর কি, নীরব, হতবাক। এবং মজার ব্যাপার হচ্ছে এই 72-এর সংবিধানের সবচেয়ে বেশি পক্ষে অবস্থান নিয়েছে ফজলুর রহমান, আন্দালিব রহমান পার্থ, অর্থাৎ পোল্টিবাস যেগুলো আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসেছে, অর্থাৎ তারা মূলত এখনো বিএনপি নয়, তারা মূলত গুপ্ত আওয়ামী লীগ। কিভাবে বলতেছে, ওপেন বইলা বেড়াইতেছে যে ওই সংস্কার আর ওই বিচারের অপেক্ষা থাকলে নির্বাচন আরো 5 বছর পর হইতো, যার জন্য আমরা রাজি হয়ে গেছি। মানে মিথ্যা প্রতিশ্রুতি দিছি, মিথ্যা জবান দিছি, মিথ্যা ওয়াদা করছি। জাতির সাথে মিথ্যা কথা বলছে, এটা আবার সংসদে দাঁড়ায় বলতেছে। কারণ সংসদে তো মিথ্যা কথা উনি বলে না। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব সংসদে মিথ্যা কথা বলে না, যার জন্য ওপেন কইরা দিছে। এতদিন রাইখা ঢাইকা বললো, এতদিন তো রাইখা ঢাইকা বলছে, কিন্তু হঠাৎ করে এইভাবে ওপেন করে দিল কেন? সাহসটা কোথায়? জোরটা কোথায়? সাহসটা তো আছে, যেহেতু ওনারাই সবচেয়ে বড় দল এখন বর্তমানে, সাহস এখানে আছে, কিন্তু কোমরের জোরটা কোথায়? তাহলে কোমরের জোরটা কোথায়? কোন জোরে এভাবে ওপেন বইলা দিল যে আমরা প্রতারণা করছি, ওয়াদা ভঙ্গ করছি? একরকম বেইমানি তো, মুনাফিকি। ওপেন বলতেছে। দেখেন ভাই, মিডিয়াতে ছড়ায় গেছে এই কথাটা নিয়ে যে হ্যাঁ উনি এটা কি বললো, এতদিন সবাই রাইখা ঢাইকা বলতেছিল, এখন ওপেন বইলা দিছে। তার মানে কোমরে একটা জোর আসছে, পাওয়ার আসছে। সে পাওয়ারটা কি? শেখ হাসিনার পাওয়ার। হ্যাঁ, শেখ হাসিনার পাওয়ারটা হয়তো ওনাদেরকে সাহস দিছে। আসি ভাই আপনার পিছনে, বইলা যান,
কোনো মতেই জুলাইকে সামনে আসতে দেবো না। জুলাই খায়া ফেলান, হজম কইরা ফেলান। আসলেই তো এখন খাইছে, এখন হজম কইরা ফেলবে। ভাই ব্রাদার, যে কোনো সরকার হইলে তো এইটুক চিন্তা করবে। আচ্ছা, এই জুলাইতে এত রক্ত দিল, 1400 মা বোনের বুক খালি হইলো, 24 থেকে 28,000 মানুষ পঙ্গু হইলো। পঙ্গু মানে বুঝুন তো ভাই, 26 থেকে 28,000 ফ্যামিলি, 28,000 পরিবার পঙ্গু হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, তাই না ভাই? তারপরও কেন ওনারা এভাবে সাহস করে বলতেছে? ওনারা কি একটুও ভয় পাইতেছে না? ওনারা কি একটুও ভাবতেছে না? আচ্ছা, এরা যদি আবার মাঠে নামে, এরা যদি আবার দাবির জন্য রাস্তায় নাইমা যায়, তখন কি করুম? তখন কিভাবে এদের ঠেকামু? ওই আগের মতো, শেখ হাসিনার মতো প্রশাসনকে কাজে লাগায়া, পুলিশ, র্যাব, আর্মি সব কাজে লাগাইবেন ঠেকাইবার জন্য? এটা কি হয়? এটা কি সম্ভব? মনে হয় সম্ভব। নাইলে এভাবে উনি কেন বলতে যাবে? আপনারা না বলছেন অক্ষরে অক্ষরে পালন করবেন, সবগুলা পালন না করেন, কিছুটা হলেও তো পালন করবেন, তাই না? কিছুই তো করতেছেন না। যেমন জামাত এবং বিএনপিকে নিয়ে একটা কমিটি করছে বিভিন্ন রকম সমস্যার সমাধানের জন্য, কিন্তু কমিটি তো করা উচিত ছিল জুলাইকে নিয়ে। জুলাই কি হবে সেটা নিয়ে তো আগে সমাধান করা উচিত ছিল। দেখতে দেখতে 2-2.5 মাস চলে গেল, প্রথম সংসদ শেষ হয়ে গেল, আবার হয়তো ঈদের পরে যায় আবার নতুন করে কি আর শুনুম? ওই একই কথা শুনুম, 71। হ্যাঁ ভাই, 47, 52, 71, আবার ওই 90, আবার ওই 24, এইসব আলোচনার মধ্যে সবসময় বড় আলোচনা কি? আমরা মুক্তিযোদ্ধা, আমরা স্বাধীনতার পক্ষে, আর তোরা রাজাকার। কি ভাই, এইটাই তো হবে আবার। হ্যাঁ, দেখেন আবার যখন সংসদ বসবে ওই একই আলোচনা হবে। আমার মনে হয় কি জানেন, সংসদে সবাই মিলা একটা সিদ্ধান্তে আসা উচিত। দেশে কতগুলো রাজাকার আছে এটা একটা লিস্ট দেওয়া উচিত। আমরা যদ্দূর জানি 10,989 জন রাজাকার আছে। হ্যাঁ, 10,989 জন রাজাকার। এখন কি এতগুলো রাজাকার বাইচা আছে? তাদের কি বিচার আচার হয় নাই? শেখ মুজিবুর রহমান তো তাদের বিচার করছে, আবার ক্ষমাও করছে। যারা ক্ষমা পেয়ে গেছে আইনের ফাঁক দিয়া, তাদেরকে তো আর ধরতে পারবেন না। আর যাদের বিচার করা, তাদেরকে তো বিচার করাই হয়েছে। এই বিচার থেকে তো ভাই বিএনপির সালাউদ্দিন সাহেবও বাঁচতে পারে নাই। সালাউদ্দিন সাহেবকেও তো ভাই ঝুলানো হয়েছে। এত ট্র্যাজেডি, ওনার মৃত্যুটা দেখেন, মৃত্যুর 4 ঘন্টা আগে উনি জানছে আজকে ওনাকে ঝুলানো হবে। উনি খুবই আশা করছিল রাঙ্গুনিয়া নামে একটা জায়গায় ওনার কবর হবে, কিন্তু সেখানে ওনাকে কবর দিতে দেয় নাই, অন্য জায়গায় কবর দেওয়া হয়েছে। আমি এমন ঘটনাও দেখছি, ছাত্রলীগের পোলাপান যায়া ওনার কবরের মধ্যে আক্রমণ করছে, ওনার কবরের সাইনবোর্ড খুলে নিয়ে চলে গেছে। এই দৃশ্যও তো দেখছি, এই ঘৃণাও তো দেখছি। তারপরে সারা দেশের মানুষের ঘৃণা নিয়ে ওনারা চলে গেল। কিন্তু আপনারা যদি ওই একই পথে চলেন, আপনারা কি ঘৃণার বদলে ভালোবাসা পাইবেন এটা আশা করতেছেন? না, নিশ্চয়ই না। ঘৃণা জন্ম নিচ্ছে, মানুষের ভিতরে ঘৃণা জন্ম নিচ্ছে, মানুষের মধ্যে বিতৃষ্ণা জন্ম নিচ্ছে, মানুষ অস্থির হয়ে যাইতেছে। কারণ কি জানেন, চোখের দেখা একটা জুলাই, এই জুলাই স্বীকৃতি দিবেন। আচ্ছা, বাদ দেন স্বীকৃতি, একটা গণভোট তো হয়েছে দেশে, ওই গণভোটের তো স্বীকৃতি দিবেন। গণভোটের স্বীকৃতি দিলেই তো দেশের সংস্কার হয়ে যায়, সবকিছু আবার নতুন করে শুরু হয়। যে স্বপ্নটা আমাদেরকে দেখানো হয়েছিল সেই স্বপ্নটা তো আমাদের পূরণ হয়। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।